নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা আমার চ্যানেল দেখছেন তাদের প্রত্যেককে আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আর একটা অনুরোধ করছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নোটিফিকেশন আইকন মানে যে বেলটা আছে ওইটাকে অন করে রাখবেন যাতে আপনাদের কাছে সমস্ত নোটিফিকেশন যায়। আজকে আমি প্রথমে শুরু করছি ইতিহাস নিয়ে। একেই বলে ঐতিহাসিক প্রজ্ঞা। রমিলা থাপার বলুন বা রামচন্দ্র গুহ বলুন বা ইব্রাহিম ইরালি বলুন, আমাদের অনুপম বাবুর কাছে সমস্ত ইতিহাস বিধি আজ ব্যর্থ। তার ভিডিও দিয়েই আমি শুরু করতে চাইছি। এই ভিডিও আপনারা অনেকেই দেখেছেন, এটা তো ভাইরাল সব জায়গায়। টুইটারে দেখতে পাবেন, ফেসবুকে দেখতে পাবেন, ইউটিউবে দেখতে পাবেন, সর্বত্র চলছে। তবু আরেকবার অনুপম খের। मंदिरों में लूट मची थी जब मुगलों ने हमारे मंदिरों को तोड़ा था। लूट मची थी जब यहाँ से बहुत सारे मुगल एम्परर आए थे और हर मंदिर की हर चीजें उठाकर ले गए थे। लूट मची थी तब जब women were raped in the temple premises. That's a much bigger problem. If we overcome that, then I think this is a very, very minor thing and a human error. And not error, it's a human greed of few individuals. এই অনুপম খের আপনারা দেখলেন, আপনারা শুনলেন, তার কথা বুঝে গেলেন তিনি কি বলতে চাইছেন। যে রাম মন্দিরে যে চুরি হয়েছে সেটা মুখ্য ব্যাপার নয়, তার চেয়ে অনেক বেশি চুরি নাকি হয়েছিল মোগল আমলে। উনি মোগল আমলের ইতিহাসটা জানেন কি করে? উনি কি যারা মোগল আমলের ইতিহাস নিয়ে গবেষণা করেছেন তাদের চেয়েও বেশি জানেন? আমার জানা ছিল না। এবার তারাই হয়তো এবারে খাবি খাবেন, ওর কাছে শিখতে না আসেন, তা তো হলো, কিন্তু এই তার কথা শুনে এবারে প্রকৃত এক লেজেন্ড কি বলছেন সেটা শুনুন। Someone like Anupam Kher has been very vocal. I don't think he needs to be taken seriously. He's a clown. Any number of his contemporaries from NSD and FDI can attest to his sycophantic nature. It's in his blood. He can't help it. আপনারা দেখলেন এবং শুনলেন নাসির উদ্দিন শাহ, যিনি প্রকৃতপক্ষে একজন লেজেন্ড। এ নিয়ে কোনো রকমের দ্বিধা নেই, সংশয় নেই কোথাও। এই যে তিনি যা বললেন আপনারা শুনলেন, তার সঙ্গে, তার মানে তার কথার সঙ্গে আমার আজকের এপিসোডের একটা জায়গায় মিল আছে শুধু, আর সেই জন্যই এত দূর কথা বললাম, এত গৌরচন্দ্রিকা। এই জন্য অনুপম বা নাসিরুদ্দিন বিষয়ে কোনো কথা আমার নেই এখন। কথা আছে নাসিরুদ্দিনের ওই বাক্য বন্ধটির জন্য যেখানে তিনি ক্লাউন কথাটা ব্যবহার করলেন। দেখুন, যত দিন এগোয় তত শব্দের অর্থ পাল্টে পাল্টে যায়। সেরকমই একটা কথা হচ্ছে ক্লাউন। ক্লাউন কারে কয়? নাকি ক্লাউন সবাই হতে পারে? একটা সময় ছিল যখন ক্লাউন বলা হতো সেই মানুষটাকে যার পেশা ছিল অন্যদের হাসানো। তিনি কখনো বিচিত্র আচরণের মধ্য দিয়ে মানুষকে হাসাতেন, কখনো ভাড়ামো করে হাসাতেন। এই ধরুন না, সেই 60-70-এর দশক যেসব সার্কাস সংস্থা, খুব নামি দামি সংস্থা যারা ছিল, সেখানে একাধিক ক্লাউন দেখা যেত। তারা চেহারায় খর্বকায় ছিলেন, কিন্তু নৈপুণ্যে অন্যদের চেয়ে বিন্দু মাত্র কম ছিলেন না। অথচ লোকে তাদের ভাড়ামতেই বেশি নজর রাখত। যত দিন গিয়েছে তত এই ক্লাউনের সংজ্ঞা কিন্তু পাল্টে পাল্টে গেছে। যেমন নাসিরুদ্দিন বললেন, তার কথা সূত্র ধরেই বলি, আজকের দিনে ক্লাউন কারা? ক্লাউন হচ্ছেন তিনি যিনি রাজাকে তুষ্ট রাখেন। আগে যাকে বলা হতো মোসাহেব, মোসাহেবের ওপর দিয়ে যারা যান তারা হচ্ছেন ক্লাউন। তিনি রাজার পোশাক আশাক, চলন বলন, ধর্ম অধর্ম সবকিছু আত্মসাৎ করে নিতে পারেন। তিনি আত্মসাৎ করে নেন। নিজেকে রাজার কাছে প্রিয় হওয়ার জন্য আপন ধর্ম বিসর্জন দিতে একবারের জন্য ভাবেন না। এবার দ্বিতীয় প্রশ্ন, ক্লাউন কি সবাই হতে পারে? এর উত্তর খুব কঠিন, কারণ এই কাজটাও খুব কঠিন। আপনাকে যাবতীয় অহংকার, আত্মাভিমান বিসর্জন দিতে হবে, আত্মসম্মান বিসর্জন দিতে হবে, আপনাকে হতে হবে রাজার অতি প্রিয়জন। তার জন্য আজকের বাংলায় আপনাকে গৈরিক বস্ত্র পরিধান করতে হবে। এর আগে যেমন দেখেছেন আপনারা, সবুজ বস্ত্র নাকি নীল বস্ত্র কি সমস্ত ছিল, তার আগে লাল বস্ত্র ছিল, কিন্তু গৈরিক বস্ত্রটা কিন্তু সাংঘাতিক। আগে কিন্তু আপনি না পড়লেও চলছিল, এখন আর চলবে না। এখন আপনাকে গৈরিক বস্ত্র মানে গেরুয়া পোশাক পরতেই হবে। না পরলে অন্তত গেরুয়া টাই, সেটা অন্তত পরতে হবে। আর মুখ বিকৃতি করে সাংবিধানিক যাবতীয় বিধানকে তুড়ি মেরে উড়িয়ে পাশের বাড়ির লোকজনদের দিকে যখন ডিম ছোড়া হবে, তখন আপনাকে তার সমর্থন করতে হবে এবং তালি দিতে হবে, এবং পারলে অংশ নিতে হবে। টেলিভিশনের পর্দায়
আপনাকে বিচিত্র মুখ ব্যয়দান করে প্রতি মুহূর্তে প্রমাণ করতে হবে আপনি কতখানি জাতীয়তাবাদী এবং হিন্দুত্ববাদী সম সম যদি তা করতে পারেন তাহলে আপনার কপালে অনেক সুখ আছে। আজকের দৃশ্য শ্রাব্য সংবাদ মাধ্যমের সাংবাদিক নামক যে সমস্ত মহাপুরুষদের দেখতে পাচ্ছি তাদের সিংহভাগ এখন নিজেদের ক্লাউন বা ভাঁড় প্রমাণে শোষক ব্যস্ত। তারা গুন্ডা দমন আইন নিয়ে আহ্লাদে আটখানা, তারা ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে খড়গহস্ত। যখন এই পশ্চিমবঙ্গের গির্জায় চড়াও হচ্ছে কিছু দুষ্কৃতী তখন সেদিকে চোখ তুলে তাকাবেন না তারা। অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে দিকে দিকে যেভাবে অভিযোগ উঠছে সেদিকে তারা তাকাবেন না, দেখবেন না, সেদিক পানে চেয়ে দেখবেন না তারা। সেসব ছবি তো সোশ্যাল মিডিয়ায় ছেয়ে যাচ্ছে। এই যে ছবি, এই ছবির সত্যতা নিয়ে আমি কোনো শংসাপত্র দিতে পারি না ঠিকই, কিন্তু আমি এটা জানি যেখানে এত বিক্ষোভ সেখানে গিয়ে সত্যের সন্ধান করাটা সাংবাদিকের কর্তব্য। এই কাজটা আমরা করতাম, ভালো মন্দ ভুলে গিয়ে দেখি কি আছে, ছাই উড়িয়ে দেখি এই আগুন আছে কিনা, এটুকু কাজ করা যেত, সাংবাদিকরা করতেন। কারণ আমাদের যারা ওপরে ছিলেন তারা এটাই শেখাতেন। আর এই ক্লাউন প্রজাতির সাংবাদিকরা তা করবেন না। তারা করবেনই বা কেন? তাদের করতে দেওয়া হলে তো না, এটাও ঠিক নয়। এখন বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। কাজে এখন মালিক বা মাথায় যারা আছেন তারা যতটা বলছেন তার চেয়েও শতগুণ বেশি বলবেন এইসব পারিষদ বর্গের দল। কাজে এইসব টিভি মিডিয়ার এক শ্রেণী, সবারই কথা বলছি না, সাংবাদিক কুল কি বলবেন তা নিয়ে কোনো সংশয় থাকা উচিত নয়। আর সেটা আমরা যাতে হজম করতে পারি তার জন্য সকাল থেকে রাত্রির পর্যন্ত সেটা পরিবেশন করা হয়। এই যে যেটা বললাম অন্নপূর্ণা ভান্ডার, একই কথা রাজ্য জুড়ে হকার উচ্ছেদে বুলডোজারের দাপট দেখে হাজার হাজার হকার নিজেদের রুটি রুজি হারালেন। সে ছবি আমরা রোজ দেখতে পাচ্ছি। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যারা বিরোধী পক্ষের মধ্যে আছেন এখনো গুটি কয়েক, তার মধ্যে সিপিআইএম, ইয়েস সিপিআইএম আমরা দেখতে পাচ্ছি, সিপিএম এর কিছু যুব নেতা, কিছু প্রবীণ নেতা তারা কিন্তু মাঠে নামছেন। আর কংগ্রেসের কিছু অংশ, অল্প কিছু অংশ, কম কিন্তু নামছেন তারা। কিন্তু মূলত যারা মার খাচ্ছেন এই হকাররা, তাদের বা এই যারা বিরোধিতা করছেন তাদের আমরা কিন্তু টিভিতে কোথাও দেখতে পাচ্ছি না। আমাদের নামজাদা টিভি সাংবাদিক কুলরা সে ব্যাপারে মুখে কুলুপ মেটেছেন, কারণ মধ্যবিত্ত, উচ্চবিত্ত, শহুরে বাবুরা খুব খুশি, ভীষণ বেজায় খুশি। সত্যি তো, সরকারের জমিতে কেন দখল করে এরকম ব্যবসা করে এই অমানুষের দল, অথবা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, শহরের বাইরে ছুঁড়ে ফেলে দাও তাদের শেষ সম্বলটুকু, কার্পেটের তলায় চাপা দিয়ে দাও যত আবর্জনা, কত অমলিন হয়ে যাবে আমাদের শহর। এরা সব বহু টাকার মালিক, আপনারা জানেন না এই সমস্ত হকাররা প্রচুর টাকার মালিক। হ্যাঁ, এরা আমাদের দেশে আম্বানি আদানি যাদের কথা বলি তাদের চেয়েও সম্ভবত অনেক 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 বেশি টাকার মালিক। সরকারি জমি দখল করে তারা ব্যবসা করবেন অত সহজ কেন? আর যদি বেশি ট্যাপও করে তাহলে গুন্ডা আইনে 1 বছর বিনা বিচারে কারাবাস। আচ্ছা দেখি একটু ওনারা কি বলছেন, একবার শুনি না। 200 ফ্যামিলি জড়িত আছে। এরা এরা আবার কোথায় যাবে? আমরা কিভাবে মাল বেচবো? যে ভেঙে দেওয়াতে কতটা সমস্যায় পড়েছে? পুরোটাই একদম নিঃস্ব, পুরো নিঃস্ব। থেকে প্রায় 10টা কর্মচারী কাজ করতো, তাদের 10 থেকে 20টা পরিবার চলতো। হ্যাঁ, সবার সংসার চলতো, আমাদের যারা আমাদেরকে মাল দিত তারা, যারা আমাদের কাছে কাজ করতো তারা। এরা বলছেন তাদের জীবনের শেষ উদ্দেশ্যটুকু চলে গেল। আপনারা কি এদের কথা বিশ্বাস করবেন, নাকি ওইসব মহিমান্বিত ক্লাউন ধরি সাংবাদিকদের কথা বিশ্বাস করবেন? আপনারাই ভাবুন না। একটা কথা মনে করিয়ে দিই, আজকে আমলা থেকে মন্ত্রীরা সুপ্রিম কোর্টের রায় মনে করাচ্ছেন ফুটপাত মানুষের হাঁটার জন্য 100 বার, 100 বার ঠিক কথা, কিন্তু আরেকটা কথাও তো তাদের মনে করিয়ে দেওয়া প্রয়োজন। সংবিধানের 21 নম্বর ধারা অনুযায়ী দেশের প্রত্যেকটি মানুষের বেঁচে থাকার অধিকারটা কিছু কম ওজনদার নয়। এইসব মানুষদের কি বেঁচে থাকার অধিকারটা থাকলো, সংরক্ষিত থাকলো? সরকার করে দিল? করার তো কথা ছিল। সরকারের তো কথা ছিল সমস্ত নাগরিকদের জন্যই সুরক্ষা, নিরাপত্তা তারা দেখবে। তার জন্যই তো নির্বাচন, তার জন্যই তো নির্বাচিত সরকার, তার জন্যই তো জনগণের সরকার। ওই সময় তো বলা হয় বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা।
সরকার তো নির্বাচিত করেছেন এই সমস্ত নাগরিকরা, আমরা। আর এই নাগরিকরা সমাজের কাছ থেকে শুধুই নিয়েছেন তা কিন্তু নয়, নিজেদের আয়ের পথ নিজেরা বেছে নিয়ে সরকারকে অনেকটা বিপন্নতা থেকে উদ্ধারও করেছেন এই হকাররা। হকার বলে শুধু বলছি না আমি, এই যারা ব্যবসা করছেন তারা কিন্তু ব্যবসায়ী, ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী, নিজের আয়ের পথ নিজেরা খুঁজে নিয়েছিলেন। তারা সরকারের কাছে চাকরির জন্য পথে বসে পড়েননি, কিন্তু তাদের ঘটি বাটি চাঁটি হয়ে গেল আজ। আর যেসব কোটিপতি শিল্পপতির দল দেশ থেকে কোটি কোটি টাকা নিয়ে বিদেশে রওনা দিয়েছেন, তাদের জন্য এই ক্লাউনদের নিদান কি? যখন হাজার হাজার কোটি টাকার ঘোটালা হচ্ছে, তখন তারা অন্যদিকে মুখ ফিরিয়ে থাকছেন কেন? বিরোধী দলনেতা সংসদে রাহুল গান্ধী যখন চিৎকার করে বলছেন, আদানির বিরুদ্ধে বলছেন, বা কখনো আম্বানির বিরুদ্ধে বলেছেন মাঝে মাঝে, তখন কিন্তু কোন এই মিডিয়ার সাংবাদিকরা সেই কথাটা সেভাবে দেখাচ্ছেন না, শোনাচ্ছেন না, বলছেন না। অতএব আমরা আমজনতা ঘুমিয়ে থাকতে পারছি, আরামে থাকতে পারছি, কিরকম বুঝে উঠতে পারছি না যে কি ঘটছে। যাই হোক, আবার সেই কংগ্রেসের পবন খেরা এই জন্য রাগ ঢাক না করে কিছু কিছু কথা বলছেন, শুনুন আপনারা। कोई भी पूरे देश में कोई ये हेडलाइन बना सके कि 62 लाख करोड़ का घोटाला, 62,000 करोड़ का घोटाला, उसमें कितने जीरो हैं, ये सब अब पूछा नहीं जा सकता। क्योंकि अगर आज आप ये चला दें या कल आप छाप दें, तो कल या परसों तक या तो वो स्टोरी रहेगी या आप रहेंगे, या तो स्टोरी को हटा दिया जाएगा या आपको हटा दिया जाएगा। এই এই যারা একসময় এই সাংবাদিকতাই করেছে, তারা কি বলবে? তারা কি বলবো যে হ্যাঁ এখন কাকেও কাকের মাংস খেতে হবে? সেটা তো বলতে পারি না, কিন্তু উপায় কোথায়? যাই হোক, বাদ দিন সাংবাদিকদের কথা। আমরা যারা সাধারণ জনতা, তারা কি করবে? একদিকে সরকার বাহাদুর, অন্যদিকে আমলাতন্ত্র, আর অন্যদিকে এইসব ক্লাউনদের ত্রিফলা সাঁড়াশি আক্রমণে রক্তাক্ত হতে থাকি। আর সোনম ওয়াংচুক অনশনে মৃত্যু মুখে পৌঁছে গেলেও যেন একটিও প্রতিবাদের ভাষা মুখ থেকে বার না হয় আমাদের, সেদিকে লক্ষ্য রাখি। জীবন মৃত হয়ে বেঁচে থাকাটা ক্রমেই রপ্ত হয়ে যাচ্ছে বাঙালি। চেষ্টা করুন কি করে ভালো থাকবেন, আমাকেও জানান কি করে ভালো থাকা যাবে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের এপিসোডে। আজকে এই পর্যন্তই। তবে ওই যেটা বললাম সেটা ভুলবেন না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।